প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায়ে পড়তে যাচ্ছি। তার নাম হচ্ছে বর্তনী ও চল বিদ্যুৎ। বর্তনী ও চল বিদ্যুৎ অধ্যায় 9 পড়লে তোমাদের হবে জয়, আর না পড়লেই কিন্তু পরীক্ষায় হবে ক্ষয়, কারণ একটি প্রশ্ন অঙ্ক সহ এখান থেকে এসে থাকে। চলো আমরা বর্তনী ও চল বিদ্যুৎ পড়ি। বর্তনী ও চল বিদ্যুৎ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আগে বুঝতে হবে বর্তনী কাকে বলে। বর্তনী হচ্ছে একটি পথ, চলার পথ। তুমি তোমার বাসা থেকে স্কুলে এসেছো একটি পথ দিয়ে। পথের মাঝখানে যদি খাল থাকতো তাহলে তুমি আসতে পারতে না। যদি কোনো পুকুর থাকতো তুমি আসতে পারতে না, অন্য দিক থেকে ঘুরে আসতে হতো। আর যদি তুমি সরাসরি আসতে চাও তাহলে তোমাকে একটি ব্রিজের মাধ্যমে আসতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক তেমনিভাবে বিদ্যুৎ চলার জন্য পথ রয়েছে, আর তার মাঝখানে এরকম বাধাও থাকে। তখন সাঁকো তৈরি করে দেওয়া হয়, সুইচ দেওয়া হয়, শুরু বিন্দু শেষ বিন্দু দেখানো হয়। ওই যে বাসা থেকে তুমি আসা শুরু করেছো, স্টার্টিং, আর ওই যে স্কুলে আসলে তোমার ফিনিশিং। ঠিক তেমনিভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যুৎ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তার কিন্তু চলার পথ রয়েছে। সেই চলার পথকে বলা হয় বর্তনী। আর বিদ্যুৎ যখন অনবরত একদিক থেকে আরেক দিকে যেতে থাকে তখন বলা হয় চল বিদ্যুৎ। তুমি যখন তোমার চুলটাকে কম্বস বা চিরুনি দিয়ে আঁচড়াবে তখন দেখবে এই চিরুনিটা এমন একটা শক্তি অর্জন করেছে যা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। তার মানে এখানে বস্তু চার্জিত হয়েছে, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে। অর্থাৎ চুলের ঘষার দরুন কম্বস বা চিরুনির মধ্যে বিদ্যুৎ তৈরি হয়েছে, তবে সেটা স্থির। তারের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গা দৌড় দিচ্ছে না। বর্তমান সভ্যতা যার কল্যাণে আমরা এত কিছু পেয়েছি সেটা কিন্তু আল্লাহর ইচ্ছায় বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। সেটা যদি অনবরত চলতে থাকে সেটা চলবিদ্যুৎ, আর যদি নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে সেটাকে বলা হয় স্থির বিদ্যুৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝিনি চলবিদ্যুৎ কি। যখন কোনো উৎস থেকে বিদ্যুৎ তৈরি হয়, কোনো পরিবাহীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তখন তাকে বলা হয় চলবিদ্যুৎ। আর যখন বিদ্যুৎটা এরকম স্থির থাকে, নির্দিষ্ট জায়গায় থাকে, তখন কিন্তু তাকে কি বলা হয় স্থির বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ দুই প্রকার, একটা চলবিদ্যুৎ আর একটা স্থির বিদ্যুৎ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি। তোমরা ব্যাটারির কথা জানো, তোমরা অনেকেই বাসা বাড়িতে বা তোমাদের হাতের কাছে টর্চ লাইট থাকে, সেখানে এরকম প্লাস এবং মাইনাস দিকে থাকবে, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত দিকে থাকবে। এই ব্যাটারির সাথে একটি তার যুক্ত করলে সাথে তুমি একটি বাল্ব বা লাইট, টর্চ লাইট, নানান লাইট যুক্ত করতে পারো, এবং অপর প্রান্ত এখনো জয়েন হয়নি, যুক্ত হয়নি, কারণ বিদ্যুৎ যাবে না। যখন এটার সাথে যুক্ত হলো তখন বিদ্যুৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে চলে যাবে, তখন এটাকে বলা হয় সার্কিট বা বর্তনী। বিদ্যুতের চলার পথই হচ্ছে বর্তনী। যে পারবে না সে হবে মদন অথবা মদনী। সুতরাং বোঝা গেল বিদ্যুতের চলার পথকে বলা হয় বর্তনী। এখন দেখো, তোমরা রাস্তাঘাটে অনেক সময় ব্রিজ বা সাঁকো বা পুল বা কাঠের কোনো গুড়ি দেওয়া হয় যেন মানুষ সহজে যেতে না পারে, বাধা সৃষ্টির জন্য। এটাকে বলা রোধ। কি বলে বলো? রোধ। রোধ। কেবল রৌদ্র মনে করো না, সান থেকে যেটা আসে। রোধ মানে বাধা। এরকম অসংখ্য পথে বাধা থাকতে পারে। তারপরে বিদ্যুৎকে মাপার জন্য একটা মিটার থাকে, ভোল্ট মিটার বা অ্যামিটার।
অ্যামিটার, কোনো কোনো জায়গায় ভোল্ট মিটার থাকে। এই বিদ্যুতের এই অংশের মধ্যে একটা সুইচ দেওয়া থাকবে। সুইচটা যখন নিচের দিকে চাপ দেওয়া হয়, এটা যখন নিচের দিকে চাপ দেওয়া হয়, দুই প্রান্তে যোগ হয়, তখনই বিদ্যুৎ যাওয়া শুরু করে। আর সুইচ যদি না থাকে তাহলে ডিরেক্ট যাবে, আর যদি এমন থাকে তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে খোলা, তাহলে বিদ্যুৎ কিন্তু পাস হবে না, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ আসবে না। এটাকে বলা হয় সুইচ। সুইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ব্যাটারির মধ্যে যে বিদ্যুৎ যায়, বাল্ব জ্বলে, তখন বুঝতে হবে এটা একটা বর্তনী। এটা কি বলো? বর্তনী। আর বিদ্যুৎ যদি অনবরত চলতে থাকে তার নাম চলবিদ্যুৎ। এখন বলো বিদ্যুৎ কি? বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি। সাধারণত ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে। ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে। মনে রাখবে, ইলেকট্রনের প্রবাহ যদি বাম থেকে ডান হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ দিক হবে ডান থেকে বাম। তোমরা কি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ হচ্ছে মাইনাসের প্রবাহ, আর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে প্লাস বা ধনাত্মক চার্জের প্রবাহ। স্বাভাবিক, ইলেকট্রন যেদিকে আসে বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিক থেকে হয়। ইলেকট্রনের জন্যই ধনাত্মকের আকর্ষণ বাড়ে, আবার এই ধনাত্মকের কারণেই ইলেকট্রন আকর্ষিত হয়। বাবার কারণেই তো মাকে পেয়েছি, আবার মার কারণে কি পেয়েছি? বাবা। সুতরাং এই বিষয় নয় আমরা হাবা। তাই ইলেকট্রন যেদিকে তুমি পাবে, বিদ্যুৎ প্রবাহ তার উল্টা দিকেই মনে করবে, কারণ এদিকে পজিটিভ গেলে তার বিপরীত দিক থেকে নেগেটিভ আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও আমরা বলি ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ, আসলে তাই, কারণ ইলেকট্রনের কারণে এই পজিটিভটা আকর্ষিত হচ্ছে, আবার এই পজিটিভের কারণে ইলেকট্রন এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। তাই সহজ বাণী, ভালো করে শোনো। ইলেকট্রন যেদিকে যায়, বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিক থেকেই, বিদ্যুৎ প্রবাহের দিক তার বিপরীত দিক থেকেই হয়। তাহলে বিদ্যুৎ প্রবাহ কি আয় বলে? কি বলে শিক্ষার্থী বন্ধুরা? আয়। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক কি বলো? অ্যাম্পিয়ার। আমরা উপরে লিখে দিই, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, ভ্যাম্পিয়ার না কিন্তু, অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক, বিদ্যুৎ প্রবাহের একক, কার একক বলেন? একক অ্যাম্পিয়ার। কখনো কখনো মিলি অ্যাম্পিয়ারও হয়, অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করে। কখনো কখনো মিলি অ্যাম্পিয়ার হয়, কখনো কখনো মাইক্রো অ্যাম্পিয়ার হয়। মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার, এটাকে মিউ বা মাইক্রো সাইন বলে, এটা মিলি বলে। সুতরাং তোমার এটা না চিনলে হবে, তুমি জানবে মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার সবই হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক। কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ ধনাত্মক চার্জ প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় তাকে বলা হয় বিদ্যুৎ প্রবাহ। বড় হয়ে তোমরা এর ইকুয়েশনগুলো জানবে। এবার শোনো, ধরো একটা পরিবাহী বা তার, তার দুটি প্রান্ত এ আর বি। এ প্রান্তে ধনাত্মক কম, বি প্রান্তে ধনাত্মক চার্জ বেশি। যেখানে ধনাত্মক চার্জ বেশি, মনে রাখবে তার ভোল্টেজ বেশি। কি বেশি? ভোল্টেজ মানে উচ্চ বিভব। কি বিভব? উচ্চ বিভব। যেখানে ধনাত্মক চার্জ কম
সেটা হচ্ছে নিম্ন বিভব। উচ্চ বিভব এবং নিম্ন বিভব। এটা হচ্ছে এবি প্রবাহ, বিদ্যুৎ পরিবাহী টি দণ্ড, যার এ প্রান্ত ও বি প্রান্ত রয়েছে। যেখানে পজিটিভ চার্জ কম তার মানে ইলেকট্রন বেশি, নেগেটিভ বেশি। যেখানে পজিটিভ চার্জ বেশি তখন ইলেকট্রন কম। এই জন্য মূলত ইলেকট্রন বাম থেকে ডানের দিকে যাবে, আর বিদ্যুৎ প্রবাহ ডান থেকে বামে আসবে। বিদ্যুৎ প্রবাহ এটা হচ্ছে নিম্ন বিভব। এটা হাই ভোল্টেজ বা উচ্চ বিভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিম্ন বিভব এবং উচ্চ বিভব তোমরা কি বুঝতে পেরেছো? বিভব কি? অসীম দূরত্ব হতে, অসীম মানে অনেক দূর থেকে, ওই দূর থেকে, আয়ত্তের বাইরে, তোমার হিসাবের বাইরে থেকে একটি ধনাত্মক চার্জকে বিদ্যুৎ ক্ষেত্রে আনতে, তোমার যে আশেপাশের অঞ্চল, তোমার বাসা বাড়ি, তোমার ক্ষেত্র, ঠিক বিদ্যুতের ক্ষেত্র যেখানে তুমি হাত দিলে শক খাবে, সেই অসীম দূরত্ব হতে একক ধন চার্জকে, একটা চার্জকে বিদ্যুৎ ক্ষেত্রে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় বিভব। এক্ষেত্রে যেখানে ধনাত্মক চার্জ বেশি তার বিভব বেশি, যার ধনাত্মক চার্জ কম তার বিভব কম। মনে রাখবে, বিভবের মধ্যে দুইজনের মধ্যে যত পার্থক্য থাকবে, অর্থাৎ যত কম বেশি থাকবে তত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। দুজন সমান সমান কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, কোনো বিদ্যুৎ প্রবাহ হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে বিদ্যুৎ প্রবাহ বিভবের উপরেও নির্ভরশীল। আসলে তড়িৎ প্রবাহের মুখের উপরে ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারেন্ট দুই প্রকার। একটা হচ্ছে সোজা পথে যে কারেন্ট চলে গেল সেটা হচ্ছে এসি কারেন্ট, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর টাইম টি। মনে রাখবে, এটা হচ্ছে ডিরেক্ট ডিসি কারেন্ট। আর যদি বিদ্যুৎ এবং উঁচু নিচু আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে যায়, তুমি খেয়াল করো, আপ ডাউনের মাধ্যমে যায়, তাহলে এটার নাম অল্টারনেট কারেন্ট বা পর্যায়বৃত্ত কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। দেখিনি কি বলা হয়েছে। যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বলে। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়, অর্থাৎ ডিসি কারেন্ট পাওয়া যায়। আবার ডিসি জেনারেটরের সাহায্যে এক প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। আগেরকার দিনে এর ব্যবহার থাকলেও বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে। এখন সবাই এসি কারেন্ট বা অল্টারনেট কারেন্ট বা পর্যায়বৃত্ত কারেন্ট ব্যবহার করে থাকেন। যখন নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, দেখো, আপ ডাউন আপ ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ ডাউন আপ অ্যান্ড ডাউন, তখন সেই ধরনের বিদ্যুৎ প্রবাহকে বলা হয় পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ। বর্তমান বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহ পর্যায়বৃত্ত প্রবাহ। এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। দেশে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা যায়। পর্যায়বৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে বিভিন্ন হয়। বাংলাদেশ পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার, যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে থাকে। প্রতি সেকেন্ডে 50 বার বাংলাদেশে, আর যুক্তরাষ্ট্রে 60 বার, অর্থাৎ 6 টাইমস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা অবজেক্টিভের জন্য দাগিয়ে রাখো। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোধ।
ধরো এটা একটা রাস্তা, এই রাস্তার মাঝখানেই একটি বিশাল দেওয়াল, ওয়াল তৈরি করা হয়েছে। এখন তুমি বলো এই পাশের লোকজন কি ওই পাশে যেতে পারবে? পারবে না। এই যে বাধা সৃষ্টি করলো, বাধা, এটার নামই হচ্ছে রোধ। বিদ্যুৎ প্রবাহ সঠিকভাবে যদি না হয়, এর মাঝখানে যদি কোনো বাধা থাকে, অপরিবাহী পদার্থ বা অর্ধপরিবাহী পদার্থ থাকে, তখন এই বাধাকেই বলা হয় রোধ। ঢাকা শহরে বিভিন্ন রাস্তার মাঝখানে মাঝখানে এরকম একটু উঁচু করে দেওয়া হয়, উঁচু উঁচু করে দেওয়া হয়। এর কারণ গাড়ি যেন দ্রুত এসে অ্যাক্সিডেন্ট না করে, রাস্তার মাঝখানে এসে একটু স্লো মোশনে আসবে, সবাই সাবধান হবে, পথচারী পথ পারাপার হতে পারে। সেজন্য মূলত এই বাধা সৃষ্টি করা হয়। ঠিক বর্তনীর মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ ঠাস করে গিয়ে, হঠাৎ করে গিয়ে গিয়ে যেন কোনো যন্ত্র, লাইট, ফ্যান, টেবিল, টেলিভিশন, রেফ্রিজারেটর, এসি, এয়ার কুলার, কোনো জিনিস যেন নষ্ট না হয়, কোনো ডিভাইস যেন নষ্ট না হয়, সেই জন্য মূলত মাঝে মাঝে এরকম রোধ ব্যবহার করা হয়ে থাকে। বাধা আসবে, আস্তে আস্তে আসবে। তাহলে বুঝতে পেরেছি রোধ কি। বিদ্যুৎ প্রবাহে যে বাধা সৃষ্টি করা হয়, বিদ্যুৎ যেন সহজে প্রবাহিত না হয় এক স্থান থেকে অন্য স্থানে, সেটাকে বলা হয় রোধ। অর্থাৎ পরিবাহী, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ গমন করে তাকে বলা হয় পরিবাহী। যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না, চলতে পারে না, তাকে বলা হয় অপরিবাহী। আর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, ধাক্কা খেয়ে খেয়ে যায়, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। অর্থাৎ বিদ্যুৎ যদি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কোনো তারের মাধ্যমে, সেই তারটাকে বলা হবে পরিবাহী। যেমন তামার তার, ধাতুর তার, কপারের তার, আয়রনের তার, সব পরিবাহী। যেমন কাঠ, গাছপালা, জৈব পদার্থ, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এজন্য একে অপরিবাহী বলে, অপরিবাহী। কিন্তু এমন কিছু পদার্থ রয়েছে যেমন সিলিকন, জার্মেনিয়াম, বিসমাথ, বোরন, এগুলোর মধ্যে বিদ্যুৎ কিন্তু যায়, কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে যায়, বাধা পেয়ে পেয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পেলাম কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ যদি প্রবাহিত হওয়ার সময় বাধা প্রাপ্ত হয়, তবে সেই ঘটনাকে বলা হয় রোধ। সহজ বাণী ভালো করে শুনি। পরিবাহী যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে থাকে, সেই ধর্ম বা গুণটাকে বলা হয় রোধ। বলে না প্রতিরোধ, বাধা, সেই রোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোধের একক হচ্ছে ওহম। কি বলো? ওহম, 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 ওহম। এটাকে ওমেকা দ্বারা প্রকাশ করা হয়। ওমেকা, ওমেকা, এটাকে বলা হয় ওহম, রোধের একক। ওহম কিসের একক বলেন? রোধের একক। পরিবাহী যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে, সেই ধর্ম বা গুণটাকে বলা হয় রোধ। আর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহিতা। যে কারণে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে তাকে বলা হয় পরিবাহিতা। পরিবাহী মধ্যে দিয়ে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, কিন্তু অপরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ কিন্তু যেতে পারে না, তাকে অন্তরক পদার্থ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরেছি রোধ কাকে বলে। পরিবাহী যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে, সেই ধর্ম বা গুণটাকে বলা হয় রোধ। রোধের একক হচ্ছে ওহম। রোধকে ঠিক এভাবে প্রকাশ করা হয়, ওমেকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় না তাকে বলা হয় বিদ্যুৎ পরিবাহিতা। দেখো সুন্দর করে লেখা রয়েছে, বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য। কোনো পরিবাহীর দুই প্রান্তে বিবাহ পার্থক্য থাকলে, মানে ইলেকট্রন প্রোটনের পরিমাণ কম বেশি হলে
এই প্রবাহ শুরু হয়। এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। আমরা জানি নিম্ন মানে পজিটিভ চার্জ কম, উচ্চ মানে পজিটিভ চার্জ বেশি। এই ইলেকট্রনের স্রোত পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধা প্রাপ্ত হয়, বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়। আর পরিবাহীর এই বাধা দানের ধর্ম হলো রোধ। মূলত পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হচ্ছে রোধ। রোধের একক হচ্ছে ওহম, এটাকে ওমেকা দ্বারা প্রকাশ করা হয়। 1783 সালে থেকে 1854 পর্যন্ত একটি সূত্র মিস্টার জর্জ সাইমন ওহম প্রণয়ন করেন, যার নাম ওহমের সূত্র। তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রা বাড়াবো না কমাবো না, তাহলে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে, ভোল্টেজ যত কম হবে বিদ্যুৎ প্রবাহ তত কম হবে। স্বাভাবিক কথা। তুমি যত বেশি এনার্জি খাবে তত বেশি তুমি কাজ করবে, তুমি যত কম খাবে তত কম কাজ করবে, খাইতে পারবে না, কাজ করতে পারবে না। যত বেশি চিনি দিবে তত বেশি মিষ্টি লাগবে, যত কম চিনি তত কম মিষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই যত বেশি ভোল্টেজ তত বেশি বিদ্যুৎ প্রবাহ। তাই বলা হয়েছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ বিভব হাই ভোল্টেজ ভি বি ভি এ ভোল্টেজ কম, বোঝা যাচ্ছে এখানে ভি এ লেস দেন ভিবি, তাহলে বিভব পার্থক্য হবে ভিবি মাইনাস ভি। বিভব পার্থক্য ভি বি মাইনাস ভি। এই চিত্রের জন্য খেয়াল করো আবার, এটা আর একটা পরিবাহী এ এবং বি। এক্ষেত্রে কিন্তু ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্য হবে ভি মাইনাস ভিবি, অর্থাৎ বেশি থেকে কম বিয়োগ করতে হবে, বেশি থেকে কম বিয়োগ করতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বিভব পার্থক্য বুঝেছ। কোনো একটা পরিবাহীর মধ্যে যে কারণে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় রোধ। রোধের একক ওহম। আর যার কারণে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহিতা। এখন বিজ্ঞানী ওহম, জর্জ সাইমন ওহম প্রমাণ করলেন যে ভোল্টেজ যত বেশি বিদ্যুৎ প্রবাহ তত বেশি। ভোল্টেজ নেই, এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ নেই। এক্ষেত্রে কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসবে, এক্ষেত্রে কিন্তু ডিরেকশন উল্টা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বিদ্যুৎ প্রবাহ আই হয় আর ভোল্টেজ বা বিভব পার্থক্য যদি ভি হয়, তা লেখা যায় আই প্রপোর্শনাল ভি। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেই আই বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে সরাসরি সমান অনুপাতে পরিবর্তিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সহজেই বুঝে নিয়েছি যে বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা বুঝি। আরে ব্যাপারটা এরকম, আমি যত তোমাদেরকে হাসাবো তোমরা তত হাসবে, আমি যত তোমাদেরকে কাঁদাবো তোমরা তত কাঁদবে। অর্থাৎ তোমার বন্ধু হাসলে তুমি হাসো, তোমার বন্ধু কাঁদলে তুমি কাঁদো। এই সম্পর্ককে বলা হয় সমানুপাতিক। মানুষের চরিত্র এমনই হওয়া উচিত, একজনের দুঃখে দুঃখী, একজনের সুখে সুখী। ঠিক তেমনি ভাবে ভোল্টেজ যত বেশি বিদ্যুৎ প্রবাহ তত বেশি, ভোল্টেজ যত কম বিদ্যুৎ প্রবাহ তত কম। সুতরাং নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক। যদি আই বিদ্যুৎ প্রবাহ হয় এবং ভি যদি ভোল্টেজ বা বিভব পার্থক্য হয়, ওহমের সূত্র অনুসারে লিখতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহ আই প্রপোর্শনাল ভি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দেখো তোমাদের বইয়ে কি করেছে, যদি আই সমান
1/r লেখা হয়, যেটাকে ধ্রুবক, এই আর হচ্ছে গিয়ে ধ্রুবক বা রোধ, তখন আমরা লিখতে পারি আর গুণ করে আই আর সমান সমান ভি, অতএব ভি সমান আই আর। একবারে বলবো ভিড়, ভিড়, অনেক ভিড় হয়ে গেছে, বলে না ভিড়, এখানে অনেক ভিড় জমেছে। বলো এখানে কি হচ্ছে, অনেক ভিড় জমেছে। তাহলে সে ভিড়, ভি আই আর, ভি আই আর, এটা হচ্ছে বিভব পার্থক্য বিদ্যুৎ প্রবাহ, আর হচ্ছে রোধ। রোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওহম সূত্র অনুযায়ী আমরা দেখেছি কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেই বিদ্যুৎ প্রবাহ আই বিভব পার্থক্য ভি এর সরাসরি সমানুপাতিক, ডিরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক। আমি এখানে একটা লাইন কিন্তু ফাঁকি দিয়েছি যা তোমাদের বইতে নেই। মূলত বড় ক্লাসে যায় দেখবে যে আই প্রপোর্শনাল ভি কে এভাবে লেখা যায়, আই প্রপোর্শনাল জিভি, জি হচ্ছে পরিবাহিতা, বাহিতা, এটা একটা ধ্রুবক। ধ্রুবক মানে কি, যেটা সবসময় একই থাকে, যেটা একই থাকে তার কোনো বেল নেই, ধ্রুবক। আর জি এর মান হচ্ছে 1/r, পরিবাহিতার উল্টাই তো হচ্ছে রোধ, তো 1/r মানে উল্টো, তাহলে আমরা লিখতে পারি আই সমান সমান 1/r ইন্টু ভি, অর্থাৎ আই ইকুয়াল ভি বাই আর, ক্রস ফায়ার মানে আড়াআড়ি গুণ করলে ভি ইকুয়াল আই আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, তোমরা সকলেই কি করেছো, বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখেছি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল ভি, সেখান থেকে পেয়েছি ভিড়, ভি আই আর, ভিড়। এখন আমরা একটি চিত্র দেখতে পারি ওহমের সূত্র, যদি আই ভার্সেস ভি মানে ইন্ডিয়া ভার্সেস ভিয়েতনাম একটি লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখবে এই যে আই হচ্ছে এদিকে এক্স এক্সিসে, এক্স অক্ষে, ভি হচ্ছে গিয়ে ওয়াই অক্ষে, সরি আই হচ্ছে ওয়াই অক্ষে, ভি হচ্ছে এক্স অক্ষে। তখন যত বেশি ভোল্টেজ বাড়বে তত বেশি বিদ্যুৎ বাড়বে, সেই রেখাটা একবার সোজা পাওয়া যাবে, সহজ সরল স্ট্রেট লাইন। যখনই তোমরা কোথাও এরকম স্ট্রেট লাইন সরল রেখা পাবে তখনই বুঝে নেবে এটা হচ্ছে সরাসরি সমানুপাতিক, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরাসরি সমানুপাত। তাই আই বনাম ভি লেখচিত্র অঙ্কন করলে এরকম সোজা সরল রেখা পাওয়া যায়। এ থেকে প্রমাণিত হয় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ বাড়ানো হবে বিদ্যুতের পরিমাণ সে পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ আই প্রপোর্শনাল ভি, ভি বাড়লে আই বাড়ে, ভি কমলে আই কমে। যার উপরে নির্ভর করে সে ডানে থাকে, আর যে নির্ভর করে সে বামে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক কি ওহমের সূত্র। বর্তনীতে রোধের মান বিভিন্ন রকমের হয়ে থাকে, আর কখনো 10 ওহম, 20 ওহম, 30 ওহম নানান রকমের হতে পারে। প্রিয় বন্ধুরা, এই রোধের কানেকশনের উপর ভিত্তি করে বা তুমি বাল্ব, সুইচ, টেলিভিশন এগুলো কোথায় কিভাবে সংযুক্ত করতেছো তার উপর ভিত্তি করে বর্তনী দুইভাবে সংযুক্ত হয়, একটা শ্রেণী সমন্বয় আর একটা হচ্ছে সমান্তরাল সমন্বয়। তাহলে শ্রেণী সংযোগ বর্তনী বা সমান্তরাল সংযোগ বর্তনী কি আমরা একটু দেখে নিই।
বাল্ব বা রোধকে তোমাদের বইয়ে ঠিক এভাবে দেখানো হয়েছে। সুইচ, বাল্ব বা লাইট, সুইচ, কোষ, কোষ, বাল্ব, সুইচ, কোষ, ভোল্টমিটার বা গ্যালভানোমিটার, ভোল্টমিটার, বা গ্যালভানোমিটার, কোষ প্লাস মাইনাস থাকে এরকম, টোটাল অংশটা হচ্ছে কোষ, সুইচ, বাল্ব, ভোল্টমিটার, কখনো কখনো থাকবে অ্যামিটার। ভোল্টমিটার, অ্যামিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এগুলো যদি একটার পর একটা, অর্থাৎ একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, তাহলে এটাকে বলা হয় শ্রেণী সংযোগ বা সিকোয়েন্স বা অনুক্রমিক। অনুক্রমিক। আর যদি একজন আরেকজনের সাথে প্যারালাল থাকে, একটা বেঞ্চের পর আরেকটা বেঞ্চ, একটা বেঞ্চের পর আরেকটা বেঞ্চ, এভাবে যদি থাকে, তাহলে সেটাকে বলা হবে প্যারালাল। যেমন আমার সাথে এই বোর্ড প্যারালাল, মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ রয়েছে। আর বই, তোমরা একটু খেয়াল করো, আর একটু যদি বই, আমি, বোর্ড প্যারালাল, কিন্তু আমার সাথে বই শ্রেণী, আমার সাথে কলম শ্রেণী, কলমের পরে আমি, আমার পরে বই, একজন আরেকজনের সাথে সংযুক্ত, এটা হচ্ছে শ্রেণী। কিন্তু এটা কিন্তু এভাবে ধরি, আপনারা দেখেন, বইয়ের পরে আমি, আমার পরে বোর্ড, এটা পর পর রয়েছে, এটাকে বলা হয় সমান্তরাল। তো একটা সার্কিটের মধ্যে যদি বাল্ব, একাধিক বাল্ব এভাবে যুক্ত থাকে, এবং এখানে যদি অ্যামিটার, একটা অ্যামিটার যার মধ্যে বিদ্যুৎ মাপা হয় অ্যাম্পিয়ার ইউনিটে, যদি চাবি কি, কে, সুইচ এবং ব্যাটারি বা কোষ, তাহলে এটাকে বলা হয় শ্রেণী বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী বা শ্রেণী বর্তনী। আর এই অংশগুলি যদি এলোমেলো সাজানো হয়, আমি বাল্বের পরিবর্তে এখানে রোধ ধরে নিতে পারি, R1, R2, চাবিকে, মিটারে, এগুলোকে যদি আমি ঠিক প্যারালাল ভাবে রাখি, অর্থাৎ সমান্তরাল ভাবে সংযুক্ত করি, তখন সেই যন্ত্রকে বলা হয় সমান্তরাল বর্তনী। দেখো বন্ধুরা, ভোল্টমিটার, R1, R2, ভোল্টমিটার,
এবং ব্যাটারি সবাই কিন্তু সমান্তরালভাবে রয়েছে, নির্দিষ্ট গ্যাপে রয়েছে, তাই এটা সমান্তরাল সংযোগ বর্তনী বলা হয় বা সমান্তরাল বর্তনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরেছি দুই ধরনের বর্তনীও রয়েছে সংযোগের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী এবং শ্রেণী সমন্বয় বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী। আর বিদ্যুৎ বলেছি দুই প্রকার, একটা এসি কারেন্ট, একটা ডিসি কারেন্ট। বিদ্যুৎ কি, বিদ্যুৎ প্রবাহের একক কি, রোধ কি, রোধের একক কি, এবং ওহমের সূত্র। আশা করি তোমরা এমনই ছাত্র যে এগুলোকে বানিয়ে ফেলবে তোমার দোস্ত, বন্ধু বা মিত্র। বাসায় এগুলো লিখবে এবং মুখস্থ করে আসবে। আমাদের টিচাররা তোমাদেরকে পড়া ধরবে, আমিও ধরব। আশা করি তোমরা এই অনুযায়ী পড়েই এখানে আসবে, তা না হলে কিন্তু কেঁদে কেঁদে চোখে জলে ভাসবে। আর পড়ে আসলে জীবন সুন্দর হবে, তোমরাও হাসবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আলো এবং বিদ্যুৎ আসলে এই জগতের সমস্ত কিছু, তাই নিব আমরা এরই পিছু। খোদা হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি